দীপ্ত আলাপে অর্থনীতির ৩৩তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা কনসেপ্টটা দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতির প্রারম্ভিক পর্যায়ে আমরা যতগুলো কনসেপ্ট পড়ি তার অধিকাংশ কনসেপ্টের পেছনে অ্যালফ্রেড মার্শেলের একটা কন্ট্রিবিউশন কোনো না কোনোভাবে আছে। আজকে আমরা যে কনসেপ্টটা দেখব অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এই কনসেপ্টটাও কিন্তু মার্শেলের অবদান। দেখা যাক মার্শেল কিভাবে এই কনসেপ্টটাতে আসছিলেন। চাহিদা বা যোগান, ডিমান্ড অথবা সাপ্লাই, যেটাই আমরা আলোচনা করি আমরা প্রথমে ল অফ ডিমান্ড, ল অফ সাপ্লাই, চাহিদা বিধি, যোগান বিধি দেখি। এই দুটা ল বা বিধি মার্শেল ইন্ট্রোডিউস করেন ওনার ছাত্রদেরকে এবং পরবর্তীকালে 1890 সালে প্রিন্সিপালস অফ ইকোনমিক্সে তার টেক্সটে সেটা যোগ করেন। প্রতিটা মডেল আমরা যতবার দেখব ততবার ওই মডেলে কিছু ফাঁক ফোকর বের হয়। মার্শেল অনেকবার মডেলটা দেখার পরে দেখলেন, আচ্ছা দ্রব্যের দাম বাড়বে, একজন ব্যক্তিগত ভোক্তা তার কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে, এবং বাজারের ক্ষেত্রে আমরা দেখছি দ্রব্যের যদি দাম বাড়ে মোটামুটি বেচাকেনা কম হয়। এটা সমস্ত দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও ইন্ডিভিজুয়াল এবং মার্কেট ডিমান্ড কার্ভ নিম্নগামী হয়, কিন্তু এক একটা দ্রব্য তার ডিমান্ড এক একভাবে প্রাইস অথবা অন্য কোনো চলকের সাথে রেসপন্ড করে। রেসপন্ড শব্দটা আমরা বললাম কারণ মার্শেল এই কনসেপ্টটার নাম দেন ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদা স্থিতিস্থাপকতা। উনি ছিলেন ম্যাথমেটিশিয়ান, উনি ছিলেন সায়েন্সের ছাত্র, উনি এই কনসেপ্টটা সায়েন্স থেকে আনছিলেন এবং এটাকে চাহিদা এবং যোগানের ক্ষেত্রে প্রয়োগ করেন। আমরা রেসপন্স শব্দটা বা সাড়া, সেন্সিটিভিটি, এই দুটো শব্দ ব্যবহার করব। কেন? প্রাইস যখন চেঞ্জ হচ্ছে তখন একটা দ্রব্যের চাহিদা এক একভাবে রেসপন্ড করে, সেন্সিটিভ, আরেকটা দ্রব্যের চাহিদা আরেকভাবে রেসপন্ড করে, আরেকভাবে সেন্সিটিভ হয়। এখন মার্শেল কি করেছিলেন? মার্শেল কিন্তু 3 ধরনের ডিমান্ড কার্ভ আলোচনা করেছেন। ডিমান্ড কার্ভগুলো কি আমরা প্রথম থেকে দেখি। প্রথমটা আমাদের চিরপরিচিত, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের দাম এক্সের চাহিদাকে প্রভাবিত করছে। দ্বিতীয় ডিমান্ড ফাংশনটা কি? কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ ওয়াই। ওয়াইটা কি? এক্সের সাথে সম্পর্কযুক্ত একটা দ্রব্য, তার দাম এক্সের চাহিদাকে প্রভাবিত করছে। তৃতীয় ডিমান্ড ফাংশনটা আমরা যেটা বলেছিলাম সেটা কিভাবে বলেছিলাম? কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ ইনকাম, অর্থাৎ হাউসহোল্ডের ইনকাম এক্স দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে। তাহলে আমরা এই যে ইলাস্টিসিটি বলছি, অর্থাৎ চাহিদা কিভাবে রেসপন্ড করছে, আমরা 3 ধরনের ইলাস্টিসিটি বের করতে পারছি। প্রথম ইলাস্টিসিটির নাম হবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ পি অফ এক্স কীভাবে এক্সের চাহিদাকে প্রভাবিত করছে। দ্বিতীয়টা হচ্ছে আমরা বলি এটাকে ক্রস প্রাইস ইলাস্টিসিটি, অর্থাৎ সম্পর্কযুক্ত দ্রব্য, রিলেটেড গুডস কীভাবে এক্সের চাহিদাকে প্রভাবিত করছে। তৃতীয় ইলাস্টিসিটিকে আমরা বলি ইনকাম ইলাস্টিসিটি, অর্থাৎ আয় এইটা এক্সের চাহিদাকে কীভাবে প্রভাবিত করছে। এখন তাহলে আমরা একটা কনসেপ্টের মধ্যে আমরা ঢুকে যাই। ওয়াসিম আকরামের নাম আমরা সবাই জানি। উনি একজন দুর্দান্ত ক্রিকেটার ছিলেন, এখন তো অবসর করেছেন। ওয়াসিম আকরাম কিন্তু একজন সিরিয়াস ডায়াবেটিক পেশেন্ট। এখন ওয়াসিম আকরামের ডিমান্ড ফাংশনটা আমরা একটু লিখিত। কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ দ্য ফাংশন অফ প্রাইস অফ এক্স। এক্সটা কি? ইনসুলিন ইনজেকশন। এখন ইনসুলিন ইনজেকশনের দাম যদি কমে যায়, ওয়াসিম আকরাম কি বেশি কিনবেন? ইনসুলিনের প্রতি ওনার যে চাহিদা, এটার এক্সের ডিমান্ডের সাথে কি রেসপন্ড করবে? উল্টাটাও হতে পারে। ইনসুলিন ইনজেকশনের দাম যদি বেড়ে যায়, ওয়াসিম আকরাম কি কম কিনবেন? দুই ক্ষেত্রেই উত্তর হচ্ছে না। ওয়াসিম আকরাম যেহেতু সিরিয়াস ডায়াবেটিক পেশেন্ট, ওনার ডাক্তার যদি বলে ওনাকে 2টা করে ইনজেকশন নিতে হবে প্রতিদিনে, ইনসুলিন ইনজেকশনের দাম যাই হোক না কেন
ওনার ডিমান্ডটা ওই দুইটা ইনজেকশনই থাকবে। তার মানে হচ্ছে ওয়াসিম আকরামের ইনসুলিনের চাহিদা প্রাইসের সাথে রিলেটেড না, প্রাইসের সাথে সেন্সিটিভ না, প্রাইসের সাথে রেসপন্ড করছে না। এইরকম একটা ডিমান্ড কার্ভ আমরা দেখি। এখন দেখি আমরা কি দেখছি যে চিত্রে, এখন চিত্রে আমরা এক্স দেখছি, এক্স অ্যাক্সিসে ইনসুলিন, ওয়াই অ্যাক্সিসে পি অফ এক্স ইনসুলিন ইনজেকশনের প্রাইস, এবং আমরা একটা ডিমান্ড কার্ভ দেখছি। এই ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং মতো না, এটা একটা বেশ বিশেষ একটা ডিমান্ড কার্ভ। এখানে কি হচ্ছে, আমরা একটা উচ্চ প্রাইস নিচ্ছি, একটা নিম্ন প্রাইস নিচ্ছি, তা প্রাইসের একটা চেঞ্জ দেখছি আমরা। এই প্রাইসের চেঞ্জের সাথে এক্স অ্যাক্সিসে ওয়াসিম আকরামকে ডাক্তার বলেছে আপনাকে 2টো করে ইনজেকশন নিতে হবে প্রতিদিন। প্রাইস যদি কমেও যায়, ওয়াসিম আকরাম তো 2টোর চেয়ে বেশি নেবেন না, উল্টাটাও সত্য। প্রাইস যদি বেড়ে যেত, চেঞ্জ অফ প্রাইস যদি বাড়তির দিকে থাকে, ওয়াসিম আকরাম কি ওই 2টি ইনজেকশনের চেয়ে কম নেবেন না। তার মানে এই ক্ষেত্রে ওয়াসিম আকরামের ডিমান্ড প্রাইসের সাথে সম্পর্কযুক্ত না, এটা রেসপন্ড করছে না। এটাকে বলি আমরা ইনইলাস্টিক, অর্থাৎ রেসপন্ড করছে না। তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স। ওয়াসিম আকরামের আগের উদাহরণে আমরা দেখেছি রেসপন্ড করছে না। এখনকার উদাহরণটা দেখি তো। এখনকার উদাহরণটা হচ্ছে আমাদের মোটামুটি একটা চিরপরিচিত ডিমান্ড কার্ভ, ডাউনওয়ার্ড স্লোপিং। এখানে কি হচ্ছে, পয়েন্ট এ থেকে আমরা পয়েন্ট বিতে যাচ্ছি। ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের প্রাইসের অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে কী হচ্ছে, চেঞ্জ ইন পি। এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের এক্সের ডিমান্ড, এটা হচ্ছে চেঞ্জ ইন এক্স। এখন আমরা যদি ধরি যে ওয়াই অ্যাক্সিসের একক এবং এক্স অ্যাক্সিসের একক একই, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, প্রাইস কমে যাচ্ছে। প্রাইস যেভাবে কমে যাচ্ছে, এক্সের রেসপন্স, এক্সের সাড়া, এক্সের সেন্সিটিভিটি প্রাইসের চেয়ে বেশি না। তার মানে মার্শালের কনসেপ্ট যদি আমরা ব্যবহার করি, আমরা বলবো এই ক্ষেত্রে ডিমান্ড হচ্ছে ইলাস্টিক। ডিমান্ড প্রাইসের পরিবর্তনের সাথে সাড়া দিচ্ছে, প্রাইসের পরিবর্তনের সাথে রেসপন্ড করছে, প্রাইসের পরিবর্তনের সাথে সে সেন্সিটিভ। কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স শুধুমাত্র তো ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স হবে না, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ফাংশন অফ দ্য প্রাইস অফ ওয়াইও হবে। ওয়াইটা আমরা রিলেটেড গুডস বা সম্পর্কযুক্ত দ্রব্য বলছি। এর আগে আমরা বলেছিলাম রিলেটেড গুডস হচ্ছে হয় সাবস্টিটিউট হবে, নতুবা কমপ্লিমেন্ট হবে। সাবস্টিটিউটের ক্ষেত্রে কি হবে, সম্পর্কটা হচ্ছে এক্স অর ওয়াই, এক্স অথবা ওয়াই। তাহলে ওয়াই যদি একটা গুড হয় যেটা এক্সের সাবস্টিটিউট, তার দাম উঠানামা যদি করে, সেটা কি এক্সের চাহিদাকে প্রভাবিত করবে না? আমরা তো সারাক্ষণ তো শুধুমাত্র এক্স দ্রব্যের মার্কেট দেখব না, আর এক্স দ্রব্যের মার্কেট যদি আমরা দেখতেই চাই, আমাদেরকে তো খেয়াল রাখতে হবে এটা সাবস্টিটিউট মার্কেটেরও তো একটা অবস্থা দেখা দিতে পারে। সাবস্টিটিউট কিভাবে এক্সকে প্রভাবিত করবে? আমরা এক্স অ্যাক্সিসে সবসময় ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, ওয়াই অ্যাক্সিসে আমরা ব্যবহার করেছি তেলাপিয়া মাছ। তাহলে এক্স যদি ব্রয়লার মুরগি হয়, তেলাপিয়া মাছের দাম যদি আজকে কমে যায়, মিজানের মা প্রতিবেলায় কিন্তু ব্রয়লার মুরগি আর তেলাপিয়া দেন না। উনি কি করবেন, উনি যেই দেখবেন যে তেলাপিয়া মাছের দাম কমে গেছে, উনি সাথে সাথে ব্রয়লার মুরগি থেকে সুইচ করে উনি তেলাপিয়া মাছ সেই বেলায় বা সেই দিন পরিবেশন করবেন পরিবারকে। একইভাবে যদি তেলাপিয়া মাছের দাম বেড়ে যায়, তখন মিজান মা কী করবেন, উনি অবশ্যই ব্রয়লার মুরগি বেশি পরিবেশন করবেন। এই ধরনের ইলাস্টিসিটিকে আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি বলি, এবং এগুলো খুবই ইন্টারেস্টিং ইলাস্টিসিটি। এর প্রচুর বাস্তব প্রয়োগ আছে। যা আমরা ব্রয়লার মুরগি আর তেলাপিয়া উদাহরণটা দিয়েছি, এটা বাংলাদেশের কনটেক্সটের জন্য। সারা বছরে যদি আমরা এই দুটো দ্রব্যের দাম দেখি, দেখা যাবে কোনো কোনো সময় ব্রয়লার মুরগির দাম কমে গেছে কোনো কারণে, অথবা কোনো কোনো সময় ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে। তখন আমরা যদি শুধুমাত্র ব্রয়লার মুরগির বাজারটা দেখি, তখন আমাদের মনে হবে কি ব্যাপার, এদের আপ ডাউন করছে কেন? আপ ডাউন করবে,
যে কোনো কমোডিটি সারা বছরে তার দাম আপ ডাউন করে, ফ্লাকচুয়েট করে, তাহলে এই যে ফ্লাকচুয়েট করছে এটা অন্য আরেকটা রিলেটেড মার্কেটকে প্রভাবিত করবে না? সেই জন্য আমাদের জানতে হবে এক্স এবং ওয়াইয়ের এই যে দুটো দ্রব্য নিচ্ছি, প্রাইস অফ ওয়াই কীভাবে এক্সের ডিমান্ডকে প্রভাবিত করবে, অর্থাৎ এক্সের ডিমান্ড প্রাইস অফ ওয়াইয়ের সাথে কীভাবে রেসপন্ড করবে, এক্সের ডিমান্ড প্রাইস অফ ওয়াইয়ের সাথে কতটুকু সেন্সিটিভ, এক্সের ডিমান্ড প্রাইস অফ ওয়াইয়ের সাথে কতটুকু ইলাস্টিক। এই জিনিসটা আমাদের জানলে আমরা অনেকগুলো বাস্তব ঘটনা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো, আমাদের ইকোনমিক লিটারেসি বাড়বে। আচ্ছা, কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ ওয়াই। এক্স আর ওয়াইয়ের সম্পর্কটা কিন্তু কমপ্লিমেন্টও হতে পারে। কমপ্লিমেন্টটা কি? এক্স এবং ওয়াই আমরা একসাথে ভাবা করছি। উদাহরণ একটা দেই, এক্স হচ্ছে হয় আমাদের অটো রিক্সা অথবা সিএনজি। এখন অটো রিক্সাই বলি আর সিএনজি বলি, এই দুটোর যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কি হবে? আমাদের একটা ফুয়েল লাগবে, একটা এনার্জি লাগবে। অটো রিক্সার ব্যাটারি লাগে, সিএনজির লাগে তেল। এখন কোনো কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেল এবং এই তেলের দামটা পারসিস্ট করছে, বেড়ে যাচ্ছে এবং এটা আর সহজে কমছে না। তখন কী হবে? তখন আমাদের সিএনজির চাহিদা, তার ডিমান্ড রেসপন্ড করবে না একভাবে। উল্টাটাও হতে পারে, কোনো কারণে সরকার ট্যাক্স কমালেন অথবা বিশ্ববাজারে তেলের দাম কমে গেল, হ্যাঁ, এবং এটা পারসিস্ট করছে, তাহলে তেলের দাম যদি কমে যায় সিএনজির ডিমান্ডটা আরেকভাবে রেসপন্ড করবে না। ব্যাটারির ক্ষেত্রেও তাই। তাহলে এই যে আমরা বলছি ক্রস প্রাইস ইলাস্টিসিটি, দুটো দ্রব্য এক্স এবং ওয়াইয়ের দাম যখন সাবস্টিটিউট একভাবে তার এক্স তার রিলেটেড মার্কেটকে প্রভাবিত করছে, ওয়াইয়ের দাম যখন কমপ্লিমেন্ট তখন তার রিলেটেড মার্কেট এক্সকে আরেকভাবে প্রভাবিত করছে। এবং এইগুলোর প্রচুর উদাহরণ আমরা সামনে দেখতে পারবো। সর্বশেষ যে ডিমান্ড ফাংশনটা আমরা বলেছি, এটা বলেছিলাম কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ ইনকাম, অর্থাৎ এম। এইটা কিভাবে প্রভাবিত করে? আমাদের ইনডিফারেন্স কার্ভ অ্যানালিসিস আমরা দেখেছিলাম না, যে রিলেটিভ ইনকাম যদি বাড়ে, এক্সের ডিমান্ডও যদি বাড়ে, সেটাকে আমরা নর্মাল গুডস বা স্বাভাবিক দ্রব্য বলছি। একইভাবে রিলেটিভ ইনকাম যদি বেড়ে যায়, এক্সের চাহিদা যদি কমে যায়, সেই দ্রব্যগুলোকে আমরা বলেছিলাম ইনফিরিয়ার বা নিম্নমানের দ্রব্য। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? সাবস্টিটিউটস এবং কমপ্লিমেন্টস পিওয়াই, এক্সের নিজস্ব দাম পিএক্স, এই দুটোর মতো আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে ইনকাম, এক্সের ডিমান্ডকে প্রভাবিত করছে। এখন একই দ্রব্য এক্স এক একটা ইনকাম গ্রুপের কাছে তার কদর এক এক রকম। যেমন ধরা যাক একটা মোবাইল ফোন, লো এন্ডের মোবাইল ফোন আছে, মিডল এন্ডের মোবাইল ফোন আছে, হাই এন্ডের মোবাইল ফোন আছে। এখন একটা জিনিস কিন্তু আমরা স্বাভাবিক কমন সেন্স থেকে আমরা বলতে পারি যে মিডল এন্ডের যে মোবাইল ফোনগুলো আছে বা লো এন্ড, এগুলো ছাত্রদের বেশি কিনে। ছাত্র কিন্তু হাই এন্ড মোবাইল ফোন কিনে না। তাহলে ছাত্রদের চাহিদা যদি আমরা মোবাইল ফোন মার্কেটটা দেখতে চাই, তারা লো এন্ড, মিডল এন্ড, এই দুটো ক্ষেত্রে তাদের ডিমান্ড একভাবে প্রভাবিত হবে, হাই এন্ডে হবে না। এখন ইনকাম কি একটা ছাত্রের কি সমান থাকবে? তাহলে কি হচ্ছে, যে একজন ছাত্র সে হয়তো লো এন্ডের মোবাইলটা এখন কিনছে অথবা মিডল এন্ড রেঞ্জের মোবাইলগুলো কিনছে, 5 বছর পর 10 বছর পর ওই প্রজন্ম যখন লেবার মার্কেটে ঢুকবে, তখন যখন কামাই করা শুরু করবে, তখন তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, তখন তারা হাই এন্ড মোবাইলে যাবে। এই জন্য অনেক উদাহরণ আছে বাংলাদেশের ক্ষেত্রে, দেখা যায় যে আমরা এখন একটা লো ইনকাম ব্র্যাকেটকে একভাবে রেসপন্ড করছি, কিন্তু আমরা জানি সময়ের সাপেক্ষে তাদের চাহিদা অন্যদিকে সুইচ করে যেতে পারে। এই কনসেপ্টটা আমরা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এইটার মাধ্যমে দেখি। আজকের পর্বে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইন্ট্রোডিউস করেছি।
এবং আমরা বলেছি এটা 3 ধরনের হবে: প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আগামী পর্বগুলোতে আমরা এই 3 ধরনের ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদা স্থিতিস্থাপকতা বিশদভাবে দেখার চেষ্টা করব। আমরা ফর্মুলা দিয়ে দেখব, গ্রাফস দিয়ে দেখব, কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের ইকোনমিক লিটারেসি উন্নত করার জন্য আমরা বাংলাদেশের চোখ দিয়ে দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।